ভদ্রমহিগণ, এতক্ষণ আপনারা যা দেখলেন ওটা আপনাদের আমি হাতের রজনীগন্ধা বিশেষ একটা ছবির একটা বিশেষ অংশ। এবার পরের দৃশ্য দেখুন। হ্যালো, হাই, নো নো নেভার, শোনো মাই লাভার, নো নো নেভার, শোনো মাই লাভার, ওই সব প্রেম প্রেম বিধি লাগাবি, ওই সব প্রেম প্রেম বিধি লাগাবি, আই ডোন্ট বদার, নো নো নেভার, শোনো মাই লাভার, নো নো নেভার, শোনো মাই লাভার। প্রেম মানে শুধু পুরুষের পথে যাওয়া, বিয়ে মানে স্বামীদের পদানত হওয়া। প্রেম মানে শুধু পুরুষের পথে যাওয়া, বিয়ে মানে স্বামীদের পদানত হওয়া, তারপর বাচ্চার মা হওয়া। ও ডিসগাস্টিং! কি হলো স্যার, আমাকে মাঝপথে এইভাবে কাট বললেন কেন? নো কোশ্চেন, কোনো প্রশ্ন করবে না যতক্ষণ এই রেড সিগন্যাল ততক্ষণ ড্যান্সিং, অ্যাক্টিং, স্টকিং সব স্টপিং থাকবে। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি বুঝি ডাইরেক্টর সাহেব? ইয়েস, আই অ্যাম ডাইরেক্টর মেঘলা বগলা মিত্র। বগলার ব আর মিত্রের মি আর নিয়ে ছোটে ও আমি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আরে দেখো কাণ্ড, আপনি হঠাৎ আঘাত করছেন কেন? আপনি কি অসুস্থ? ইয়ে না মানে প্লিজ প্লিজ, আপনি এত ব্যস্ত হবেন না, আমি সম্পূর্ণ সুস্থই আছি। তার মানে আপনার ওই শর্ট কথাটা শুনে না আমার গাটা কেমন গুলিয়ে গেল তাই। এরকম এই জানদের ডাইরেক্টরের নাম শুনে ভয়ে অনেকে হিরোইনদের এমন গা গুলিয়ে যায়। বাই দা ভাই, আপনাকে তো আজ ফ্লোরে প্রথম দেখলাম, মনে হচ্ছে আপনি কে? আমি আপনার ফিল্মের হিরোইন, আমার নাম মিস চাইনা চিঙ্কি। আরে দেখো কাণ্ড, ম্যাডাম আপনার স্ক্রিপ্টটা জানে, আমি কিন্তু এখন কিছু বলতে পারবো না। Yes, তাহলে আপনি আমার স্কিন টেস্টটা নিয়ে নিন স্যার। এক মিনিট। হ্যাঁ হো, গ্রিন সিগন্যাল, প্লে স্টপ। ডু আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। মনে করুন নায়িকার মধ্যে একটা মান হয়ে মানে পালা চলছে, দীর্ঘদিন দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ নেই, দুজনের বিরহে কাতর, অথচ লজ্জার সংকোচে কে কারের সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। এরকমই যখন অবস্থা, বিরোহী নায়িকা বিরোহী জ্বালা সইতে না পেরে তাই একদিন অতি করুণ সুরে গাইছে, বারান্দায় রোদ্দুর, আমি আরামে দাঁড়াই বসে ঘুমানা যাই, গরম চাই চুমুক দিই, আমি খাবি কাগজ বসে পাতা উল্টাই রে, গরমের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।
মিস্টার লেটার মানে ডাইরেক্টরকে? আমি এই ছবির প্রডিউসার। প্রয়োজন হলে আমি ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর, অল পার্সেন্টকে ছাড়াই করে দিতে পারি, কিন্তু মিস চায়নাকে কোনো মতেই আমি চেঞ্জ করতে পারি। আরে দেখো কাণ্ড, আমি কি ম্যাডামকে সত্যি সত্যি কথা বললাম নাকি? আরে ওনার ইয়েতে খুঁচা মেরে আরে প্রপার অ্যাক্টিংটা আমি বের করে নিতে চাই। হা 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 হা। চায়নার অ্যাক্টিং আমার পছন্দ হয়েছে। আরে চায়নার অ্যাক্টিং মানে আরে কি বলছেন স্যার? আরে ওনাকে আমার দারুণ পছন্দ হয়েছে স্যার। স্যার ম্যাডাম তো একটা জিনিয়াস, ওর মধ্যে যে একটা প্রতিবার পদ্মফুল ফুটে উঠেছে, শুধু কম চা মেরে মধুটা তুলে নিতে পারলেই। মিস্টার মিত্র, নবাগত যারা এই ফিল্মে অভিনয় করতে এখানে আসে, তারা কিন্তু অনেক স্বপ্ন বুকে নিয়ে এখানে আসে মিস্টার মিত্র। তাদের সেই স্বপ্নের সুন্দর গোপন কক্ষে এই যদি একটা অদৃশ্য ক্ষতে এঁকে দেওয়া যায়, তাহলে দেখবেন ওরা আজীবন শুধু আপনার সত্য মতোই কাজ করবে। কথাটা ঠিক বুঝলাম না স্যার। ওই জন্যই তো বললাম আপনি একটি আস্ত পাঁঠা, যাকে আপনি আবার পেপারে ছাড়ুন। ওকে স্যার, ওকে। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। সুন্দরবন এন্টারপ্রাইজের ধর্মমূলক বাংলা ছবির জন্য নবাগত সুশ্রী দম্ভে অবিবাহিত অভিনেত্রীর প্রয়োজন। 15 থেকে 25 বছরের নৃত্যগীতি, অভিজ্ঞ সুন্দরী, অবিবাহিতা, যোগিতা 70 যোগাযোগ করুন। এই সংবাদপত্রের মাধ্যমে যখন ওই বিজ্ঞাপন দিকে দিকে ছড়িয়ে পড়বে, তখন বহু অভাব জর্জরিত সংসারের সুন্দরী যুবতীরা ইন্টারভিউ দিতে লাইন লাগাবে আমার অফিসের সামনে। তাদের নিয়ে নেব আমি এক অবিরাম ইন্টারভিউ, নেব তাদের উদ্যম যৌবনে। স্যার, তারা সেই স্ক্রিন টেস্টে পাস করলেই আপনার ফিল্মে আমার মতো তাদেরকে অভিনয় করার সুযোগ করে দেবেন বস? দেব, কিন্তু তোমাকে যে আমার দিলের মসনদে জায়গা দিয়েছি, সেখানে আর কেউ পৌঁছাতে পারবে না। জানি না বস, আমার এই রূপ আপনাকে কতখানি খুশি করতে পারবে, জানি না আমার এই যৌবন কতখানি মেটাতে পারবে আপনার ভালোবাসার খোদা। তবে আপনাকে আমি একটা কথা বলে যাই স্যার, আপনার মতো পূজনীয় দেবতার পুজোর ডালি সাজাতে আমি সাজাবো, আর আপনার পায়ে দেব অঞ্জলি, আর সেই অঞ্জলি ডালি সাজাতে আমি দুহাত ভরে আপনাকে দেব আমার হৃদয় সরোবরে ফোটা যৌবনীর পারিজাত। এমনি অনেক চায়না মায়না সাহানা আমি আমার লোভের টোপ ফেলে আমার কামনার বর্ষে ফেলাবো। তারপর ক্লান্ত পরিশান্ত হয়ে ওরা যখন একেবারে নেতিয়ে পড়বে, তখন আমি আমার তৃপ্তির হইল গুটিয়ে তাদের এক একজনকে পার্সেল করে দেব সৌদি আরব, দুবাই কিংবা ইসরায়েল। मुझे बचाए सब, पुलिस के हाथों से मेरा जान बचाए। क्या तुम्हें ये तुम्हारा नाम रुस्तम? मैं पुलिस तारा को কেন? শয়তান को আমি খতম করিয়ে দিয়েছি। কিন্তু ওটা করলে কেন? बदला নিতে সব। बदला? हाँ सब। इस दुनिया में मेरा बहन के बिना और कोई ছিল না सब। ठिकादारी काम करे हम लोग जिंदगी गुजरान करताम, लेकिन साला सुपरवाइजर छिलो बहुत हरामी आदमी। मेरा बहन के ऊपर बुरा नजर लगा तो उल्टा सीधा बात बोले
और भी दिखाতো তারপর এক রোজ ও সালা আমার বহিনকে जबरदस्त उठाया लिए गलो बहन का भी बहुत पता लगाई थी सब लेकिन कहीं इसको पता नहीं मिला कहीं नहीं मिला लेकिन आप उस साले कुत्ते का साथ अचानक हमारी मुलाकात हो गया और मुलाकात होने के बाद मैं उस कमीने को कॉल कर दिया रुस्तम तुम्ही हाँ बोलिए साहब जो साले मेरे बहन के जिंदगी बर्बाद कर लो वो साला मौत से जिंदगी गुजरान कर बे और हमें रोते हुए जिंदगी भर वही भगवान के पास नालिश कर बे नहीं तो ये कभी नहीं हो सकता कभी नहीं हो তুমি হয়তো কাজটা ঠিকই করেছো কিন্তু পুলিশ তো তোমায় ছাড়বে না पुलिस না ভয় পাওয়ার কিছু নেই আমি তোমায় বাঁচাবো আর সেই সঙ্গে দেবো চাকরি क्या क्या बोला साहब हे खूनी आसामी को आपने नौकरी दिवे হ্যাঁ দেবো পুলিশের চোখে ধুলো দিতে তোমাকে আমি রুস্তম থেকে বানাবো রাজ্জাক क्या হ্যাঁ আজ থেকে তোমার নাম রাজ্জাক খান খুশিতে দিলটা আমার ভরে উঠছে ফের নতুন করে জিনে কাজ যাচ্ছে লেকিন সব আমাকে কোন কাম করতে হবে প্রথমে তোমার এই হাতের ভুজালিটা বসিয়ে দিতে হবে তোমার নিজের বিবেকের বুকে তারপর যে মনুষ্যত্বকে খুন করে অন্ধকার জগতে কালো বাজার থেকে মোটো মোটো টাকা এনে আনতে হবে नहीं साहब नहीं वो काला धंधा मुझसे नहीं होगा जीना है तो इज्जत से जीऊंगा মূর্খ রুস্তম তুমি শিয়ালে তারা খেয়ে সিংহের গয়ে এসে ঢুকেছো তোমার বাঁচার কোনো পথ নেই नहीं नहीं বলো কি চাও তুমি রুস্তমের অকাল মরণ না রাজ্জাকের বিলাসবহুল জীবন বলো কি চাও তুমি আমি বাঁচতে চাই সাহেব আমাকে বাঁচতে দিন আমাকে বাঁচতে দিন কাণ্ড দেখেছো শুয়োরটা কি আমাকে শান্তিতে বাঁচতে দেবে সে কখন থেকে দেখে দেখে গলায় আমার ব্যথা হয়ে গেল প্রভাতে ওরে ও জমের অরুচি প্রভাতে তোমার প্রভাতকার কোথায় পাবে মা ওই মামার ইঞ্জেকশনের চোটে কাল রাত থেকেই তো সে বেপাত্তা সে হয়তো পুলিশের হাতে ধরা পড়ে কোনো থানায় জমা হয়ে গেছে সে কি থানায় জমা হয়ে গেলে তার নামে সমস্ত সম্পত্তিটা যে আমাদের হাত ছাড়া হয়ে যাবে বাবা ওই জন্য তো আমি একটা প্ল্যান করেছি মা কি প্ল্যান বাবা কি প্ল্যান ও লোকাল থানায় আমরা একটা ডায়েরি করি ডায়েরি হ্যাঁ ডায়েরি তুমি তোমার কিছু সোনা দানা টাকা পয়সা চুপ অন্য কোথাও ছড়িয়ে দিয়ে সেইগুলো চুরি হয়ে গেছে বলে কান্নাকাটি আরম্ভ করে দাও। কথাটা কিন্তু যেহেতু কাল রাত থেকেই প্রভাব পালিয়েছে তাই কাজেই ওই ঈদেরটার নামে আমরা একটা ডায়েরি করতেই পারি হ্যাঁ বাবা কথাটা তো মন্দ বলিসনি আমি তাহলে ডায়েরিটা করে আসি দাঁড়া বাবা দাঁড়া আমার মাথায় একটা প্ল্যান এসেছে প্ল্যান? ওই গয়না চুরির ব্যাপারটা নিয়ে আমি একটা অভিনয় করে দিচ্ছি ওই বুড়ো হাবড়াটা ওই ডাবরার নামে পুলিশের হাত থেকে বাঁচাতে আবার যদি গয়না তৈরি করতে রাজি হয় তাহলে একটা ঝামেলায় গিয়ে কাজ কি ঠিক বলেছো মা উপরি যা পাওয়া যায় তাই লাভ তাহলে তুমি অভিনয়টা আরম্ভ করবে সর্বনাশ হলো গো। ওই ওই হারামজাদা আটকুড়ি বেটা আমার কি সর্বনাশ হলো গো।
গয়না চুরি হয়েছে। তাহলে বালা বাউটি কানের দুল সব চুরি হয়ে গেছে গো। ওগুলো তো সবসময় তোমার সিন্ধুকে রাখা রাখতো মা। তাহলে কি দাদা সিন্ধুক থেকে গয়নাগুলি চুরি করে নিয়ে গেছে? তা কেন হবে না, মানে মাগুলো পড়বে বলে সিন্ধুকটা বের করে ওই তাকের উপর রেখেছিল আর কি। এতদিন পরে মায়ের হঠাৎ গয়না পরার শখ হলো কেন রে ছোটটা? কি বলতে চাস তুই বলতো? তাহলে তুই বলতে চাস আমার গয়নাগুলো চুরি হয়নি? কেমন হবে কেমন করে? রাতের বেলায় তোমার ঘর তো ভেতর থেকে বন্ধ থাকে। নিয়ে মানে কাল রাত্রে না আমি দরজায় চিঠি খুলে গিয়েছিলাম গো। তার মানে তুমি আগে থেকে জানতে যে গয়না চুরি হবে, তাই শুধুমাত্র কালে তুমি পরবার অচ্ছিলায় সেগুলো সিন্ধুক থেকে বের করে তাকের উপরে রেখেছিলে, আর এবং যেগুলো চুরি হবে জেনেও তুমি সেখানে রেখেছিলে, তাই না মা? সুদীপ, কি সব আবল তাবল নয় ভয়ঙ্করী, তুমি অতিরিক্ত লোভে তুমি সব তালগুলো পাকিয়ে ফেলেছো, তাই অপরকে চোর সাজাতে গিয়ে আজ তুমি নিজেই চোর সেজে বসে আছো। কি? আমি চোর? আমি চুরি করেছি? বলো বলো তোমার কি চুরি করেছি বলো। আমার সুখ, আমার শান্তি আর আমার আনন্দ। খবরদার বাবা, মাকে একটা অসম্মান করে কথা বলবে না বলে দিচ্ছি। আমার শেষ কথা শোন, হয়তো তোদের মা আর ছেলে ফিরে অত্যাচারে আমার ছেলেটা পালিয়ে গেছে, নয়তো হ্যাঁ নয়, হ্যাঁ কাজে যদি দাদাকে খুঁজে না পাই তোমাদের আমি পুলিশে দেবো। সুদীপ, ওরে ওরে আমার পা টলছে, আমার মাথা ঘুরছে রে, আমার মাথা ঘুরছে। ওরে ওরে প্রভাত, তোর মনে এই ছিল রে, তুই এমনি করে আমাদের মা ছেলেকে ফাঁসিয়ে গেলি রে। ওরে জীবনে জীবনে যে একবার আপনি পেলাম। এর থেকে দিচ্ছ তোমা, শুধু আমি একা নয়, সঙ্গে কাকে এনেছি দেখো। দাদা দেখো না, দেখো কত সুন্দর আমার গো, দেখবে কি বলে চুপ কর! এই মুহূর্তে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে। না, ও মেয়েটা আমার গো, আমার গো এই বাড়িতে থাকবে। থামো। থামো। লগ্ন পোস্টার হাত থেকে রক্ষা করে আপনার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে আপনারা ওকে ক্ষমা করুন বাবা, ওর হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি বাবা। ক্ষমা তুমি চাইবে কেন মা? ক্ষমা তো আমারই চাওয়া উচিত। বাবা আমার মানসিক ভারসাম্য এই ছেলেটা হয়তো তোমার সম্মান রক্ষা করতে গিয়ে তোমার জীবনে বিরাট কিছু ক্ষতি করে ফেলেছে, পারলে তুমি ওকে ক্ষমা করে দিও মা। বাবা বাবা গো বাবা, বউকে এনে কি আমি কোনো অন্যায় বলেছি? অন্যায় নয় রে বাবা, অন্যায় নয়। যে মুহূর্তের পরিচয় তুই দিয়েছিস তার জন্যে গর্বে অহংকারে বুকটা আমার ভরে গেছে, বাবা ভরে গেছে। কি বললে? মাগো বুক ভরা অভিমান চেপে রেখে কেন আর নিজেকে কষ্ট দিচ্ছ? আনন্দ করো মা, আনন্দ করো। বৌদিকে বরণ করে তুমি ভিতরে নিয়ে যাও, আর আমি চললাম আত্মীয় পরিজন পাড়ার মানুষদের এই শুভ সংবাদ জানাতে। এই শুভ সংবাদ হ্যাঁ, শুভ সংবাদ না ছাই। কেন ছোটো মা, আমি বই এনেছি বলে তুমি কি লাভ করছো? তা আমার বউকে
গয়না বা পরে পাঠিয়েছে দেখি? বাবা গরিব, সামান্য ভিটে বাড়ি বন্ধক রেখে সামান্য যেটুকু জমি সংগ্রহ করেছিল, কিন্তু তার আগেই যে আমার বর মারা যায়। ওই সব মানুষ নিয়ে আমাদের কোনো লাভ নেই। যৌতুকের বিয়ে আমরা মানি না। ভালো চাও তো মনে মনে কেটে বল। না, না, আমার বউ কোথাও যাবে না, আমার বউ বাড়িতেই থাকবে। ও বাপ, ওই মেয়েটা এখনো বলছি ভালোই ভালো এখান থেকে কেটে পড়ো, নাহলে কপালে অনেক কষ্ট আছে। এভাবে আপনারা আমায় তাড়িয়ে দেবেন না চেতমা, এভাবে আপনারা আমায় তাড়িয়ে দেবেন না। এই কানামুখী, নরমুখী, চালতামুখী, এ হাতামুখী, কুলতিমুখী, ও একজনের তো বর মারলো, মোল্লা ভুল বলতে পারি না। এই, এভাবে কি আমাকে চালাচ্ছে? খবরদার ছোট মা, আমার বউকে মারবে না বলে দিচ্ছি। ছেড়ে দাও, আমায় ছেড়ে দে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় চমৎকার সুখী দর্শক, কিন্তু আজকের এই দজ্জাল শাশুড়ি মধুবরণের এই নির্মম দৃশ্য থেকে আপনারা করতালি দিয়ে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, জয়নি শাশুড়ি জিন্দাবাদ। আমি আমার চরিত্র থেকে বেরিয়ে এসে বলছি, নাটক হলো লোকশিক্ষা। সেই শিক্ষাকে সামনে রেখে উপস্থিতি মায়েদের কাছে আমি অনুরোধ রাখছি, এই যাত্রাপালায় আপনারা কেউ এই বধূবর জাতের নির্যাতন দেখে বাড়িতে গিয়ে যেন কেউ পুত্র বধূর উপর এরকম নির্যাতন করবেন না, তাহলে সংসারে শুধু সঙ্গই হবে, সাথ কিছুই থাকবে না। এরপর আমি আমার নিজের চরিত্রে ফিরে গিয়ে বলছি, ক্ষোভে দুঃখে উত্তেজিত হয়ে দিদিকে বলছি, দিদি ও মা, যদি তোর পুত্র বধূ না হয়ে নিজের মেয়ে হতো তাহলে কি তুই পারতিস এইভাবে নির্যাতন করতে? কি বলবো রে দিদি, তুই যদি আজ আমার চেয়ে বয়সে বড় না হতিস তাহলে যে হাতটা তুই বৌমার গায়ে তুলেছিলি সেই হাত মুচড়ে ভেঙে দিতাম। তুমি কি বলছো? মামা বাবু, আপনি ওঠো বৌমা, ওঠো। কিন্তু না মা, কিন্তু না, জীবন মানেই তো সংগ্রাম, আর সংগ্রাম না করলে বাঁচবে কেমন করে? প্রথম আমি তোমায় মুখ দেখলাম, কিছু উপহার দেওয়া এখন আমার কর্তব্য, কিন্তু এই অবস্থিত অবস্থায় তাতে কি হয়েছে মামা বাবু, আপনার আশীর্বাদ আমার জীবনের সবথেকে বড়। তাই বললে কি হয় মা? কর্তব্যের কাছে যাবি ভীষণ ছোট হয়ে যাব। এই নাও মা, এটা রাখো, সামান্য করে টাকা, তুমি রাখো। মামা, তুমি ভীষণ ভালো, তুমি ভীষণ ভালো, ভালো। বৌমাকে এবার ভেতর নিয়ে যা বাবা, যাও বৌমা। নাই বা তোমার শাশুড়ি তোমাকে বরণ করে ঘরে তুললো, কিন্তু এই বাড়ির সঙ্গে যে সম্পর্কের শীতবন্ধন হয়ে গেছে সেই বন্ধনকে কেউ কখনো খণ্ডন করতে পারবে না মা। ঠিক ঠিক বলেছো মামা, ও মেয়েটা আমার বউ, তাই আমি যেখানে থাকবো আমার বউ সেখানে থাকবে। তুমি তুমি এসো তো বউ, ঘরে তোলো, ঘরে তোলো, ঘরে তোলো। আপনার মামা বাবু, আপনার এই প্রাণ ধারা ভালোবাসা আমি কখনো ভুলবো না মামা বাবু, আমি কখনো ভুলবো না, কখনো না। যাও মা, যাও ভেতরে যাও। আমি বিষ খাবো, আমি বিষ খাবো, আমি বিষ খাবো। কি দিয়ে খাবি রে দিদি? ফুলুরি দিয়ে না বাস করা চপ দিয়ে? কাজটা করতে তো লজ্জা করছে না? ওরে শয়তান, ভাই বলে তুই আমার এইভাবে সর্বনাশ করলি। তোমার করবো তুমি করো মা, লক্ষ্মী মা
বলি তোমারই ইচ্ছা। ওকে কিন্তু তোর বড় বড় কথা, তুমি কিন্তু আমাদের ক্ষতি চাও। আচ্ছা বাবা প্রদীপ, তোর মায়ের মাথাটা না হয় সারেরই গোবরে ভরা, তোর মাথাটাও কি ঠিক তাই? বুদ্ধিটুকু নেই। তার মানে ওই বউটাকে এই বাবা সোনা এনে সব সমস্যার সমাধান করে দিয়েছে। নিয়মিত যে ইনজেকশনটাকে আমরা দিই, এবার থেকে তার ডবল ডোজের ইনজেকশন দিয়ে বাবা সোনা আরে বৌমাকে এক ঘরে পুরে দেব। ইনজেকশনের দ্রব্য গুণে ওই হাবাগুলো হয়তো বৌমাকে গলা যে কাজটা আমরা 20 বছর ধরে করতে পারিনি, সেই কাজটা করতে সময় লাগবে মাত্র 20টা দিন। বলিস কি? তাহলে এতক্ষণ বউটার সামনে তুই যা করলি, সব তোর মঙ্গলের জন্য রে দিদি। যেটা করব সেটাও হবে তোর মঙ্গলের জন্য। এবার তাহলে আমরা কি করবো মামা? তুই কাল ম্যাগি হয়ে পানা দুলাবি। আর তুই ভাই না হয়ে শুধু সবল মারবি। আর আমি সোজা ভাবতেই পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না আমার কোন পথে যাওয়া উচিত। তোর সৎ পথে যাওয়াই উচিত। কত সৈকত, কথা শোনি রে অতনু, তোকে নিয়ে শান্তনুদার অনেক স্বপ্ন। শান্তনুদা তোকে নিয়ে অনেক দূর পর্যন্ত পড়াতে চায়, সত্যকারে একটা মানুষের মতো মানুষ তৈরি করতে চায়। এখন শান্তনুদা যদি জানতে পারি তুই কলেজ যাওয়া বন্ধ করে অন্য কোথাও যা, তাহলে কত বড় দুঃখ পাবে। আচ্ছা সৈকত, অনেক দূর লেখাপড়া করে কি হবে বলতে পারি? ভালো চাকরি করবি। চাকরি করে তুই কত টাকা রোজগার করবি? 10,000, 15,000? সৎভাবে বেঁচে থাকার জন্য ওটাই যথেষ্ট রে অতনু। না, ওটাই যথেষ্ট নয়। তোর কাছে ওই সামান্য 10-15,000 টাকা যথেষ্ট হলেও আমার চাই আরো অনেক অনেক বেশি টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা। কিন্তু সৎ পথে এত টাকা রোজগার করা অসম্ভব রে অতনু। অসৎ পথ ছাড়া দরকার হলে অসৎ পথটাই ধরতে হবে। অতনু, তুই আমার সঙ্গে হাত মিলাস সৈকত, দেখবি কয়েক দিনের মধ্যে তুই কয়েক লাখ টাকার মালিক হয়ে যাবি। আমি কোটিপতি হতে চাই না রে অতনু, আমি শুধু সৎভাবে সৎ পথে বেঁচে থাকতে চাই। আর সেই জন্যই টাকা চাই সৈকত, টাকা। তুই কি ভাবলি শুধুমাত্র ডিগ্রি থাকলে চাকরি পাওয়া যায় না? ভুল সৈকত, তোর ধারণাটাই ভুল। শুধুমাত্র ডিগ্রিতে চাকরি পাওয়া যায় না, তার জন্য চাই ব্যাকিং আর কয়েক লাখ টাকা। তোর ধারণা ভুল রে অতনু। আজকের সমাজ ব্যবস্থা যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, ভালোর কদর ঠিকই আছে। জানি না তুই কি এমন আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছিস যে এমন কোটি টাকার দিবার স্বপ্ন দেখছিস। তবে একটা কথা মনে রাখিস অতনু, স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন, বাস্তবের সঙ্গে অনেক তফাৎ রে অতনু, অনেক তফাৎ। সৈকত, আমি কি বললাম? সৈকতকে সব কথা বলে দিলাম। ও যদি দাদাকে সব কথা বলে দেয়, না না, দাদার সামনে আমাকে এমন অভিনয় করতে হবে দাদা যেন
কখনোই আমাকে সন্দেহ করতে না পারে। পারতেই হবে অতনু, তোকে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেই হবে। হ্যাঁ, আমিও তো সেই চেষ্টাই করছি দাদা, তুমি একদম ভেবো না। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তোমার ওই স্বপ্ন আমি ঠিক পূর্ণ করবো দাদা, ঠিক পূর্ণ করবোই। তাই বল। কিন্তু আমার জীবনে আর একটা স্বপ্ন প্রায় ভেঙে চুরমার হয়ে গেল। আমার ভালোবাসা নীলহারা হয়ে শূন্য শ্মশানে কাঁদবে। হৃদয় সাগরে আজকে পড়বে কান্নার জোয়ার। আর সেই জোয়ারে চিরতরে ভেসে যাবে আমার স্বপ্নের খেলাধর। যে ঘর এখনো বাধাই হলো না, সেই ঘর ভাঙার তোমার এত ভয় কেন শান্তনুদা? সত্যি তুমি? হ্যাঁ, আমি সেই দিনের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি শান্তনুদা। আমায় তুমি ক্ষমা করো শান্তনুদা, আমায় তুমি ক্ষমা করো। আমার কাছে ক্ষমা চেয়ে তুমি আপনার মনটাকে ছোট করো না সত্যি। শান্তনুদা, আমি শুধু তোমাকে চাই সত্যি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার তো তাই মনে হয় শান্তনুদা, আমার তো তাই মনে হয়। অনেক কথা বলার আছে, তবুও যে মুখ ফুটে বলতে পারি না শান্তনুদা। তাই তো আজ আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে শান্তনুদা। এসো না আজকে শপথ করে দুজনে কথাটা প্রাণে ধরে, কোনোদিন কাউকে তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না আজ এই শপথ করে দুজনে কথাটা প্রাণে ধরে, এসো না আজ এই শপথ করে দুজনে কথাটা প্রাণে ধরে, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না। সোনা যে শপথ করি দুজনে কাটা প্রাণী ধরে, সোনা যে শপথ করি দুজনে কথাটা প্রাণী ধরে, কোনোদিন কাউকে এই তোমাকে ছাড়া ভালোবাসবে না, আসছে মাসেই আমি তোমাকে বিয়ে করতে চাই। আশা করি আমার প্রস্তাবটা তুমি। অনিবার্য কারণবশত আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম শান্তনুদা। কি বলে সতী? আমার প্রস্তাব তুমি ফিরিয়ে দিলে? উপায় নেই শান্তনুদা, আজ আমার কোনো উপায় নেই। যে এই অভাবের সংসারে যেই দাদা পঙ্গু দাদা ব্যথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, শরীরের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, যেই সংসারে অভাবের যন্ত্রণায় নিজের ছোট ভাইকে পড়াটা বন্ধ হয়ে যায়, সেই সংসারে আমার মতো শিক্ষিত বোন হয়ে তার কি বিয়ের স্বপ্ন দেখার আছে শান্তনুদা? আমি তোমার ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, স্বাগতার সমস্ত চিকিৎসা খরচ আমি। না না শান্তনুদা, আজ আর তা হয় না, আর তা হয় না বলেই আজ আমি তোমার কাছে কয়েকটা বছর সময় চাইতে এলাম শান্তনুদা। সময়? প্রথমে দাদা আপত্তি করেছিলেন, কিন্তু ধর্মমূলক ছবি ভেবে দাদা আর আপত্তি করলেন না। ওই ধর্মের
মাঝে অনেক অধর্ম ছবি লুকিয়ে থাকে সত্যি। বাইরে থেকে লাইটটা যতটা সম্মানে মনে হয়, ভিতরটা কিন্তু ততটাই নোংরা। যদি তেমন কোনো নোংরামি হয় তাহলে আমি আবার ফিরে আসবো। তুমি তুমি আমার যাওয়ার অনুমতি দাও শান্তনুদা। আমি আমি আমার কর্তব্য রক্ষায় আমি আবার তোমার কাছে ফিরে আসবো শান্তনুদা। না সত্যি না, আমি তোমাকে শান্তি দেবো না। ক্ষমা করো, ক্ষমা করো শান্তনুদা, তুমি আমাকে ক্ষমা করো। সতী তার কর্তব্য রক্ষার তাগিদে এক অজানা পথের দিকে ছুটে চলল। তার শুভ যাত্রায় আর তুমি পিছু রেখো না শান্তনুদা, আর তুমি পিছু রেখো না। আমাকে যাওয়ার অনুমতি দাও শান্তনুদা, তুমি আমাকে আশীর্বাদ করো শান্তনুদা। আমি যেন আমার কর্তব্য রক্ষা করি, আবার তোমার কাছে ফিরে আসতে পারি শান্তনুদা, আবার ফিরে আসতে পারি। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথায় উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে সে তো জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন